এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, তোমাদের প্রাথমিকের ইন্টারভিউ এবং এসএলএসটির ইন্টারভিউয়ের জন্য যে আমি সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার ক্লাস 11 নিয়ে আলোচনা করব। এর আগে 10টি পার্ট অলরেডি আপলোড করা হয়েছে। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে, কারণ ওখানে তোমাদের প্রাইমারি এবং এসএলএসটির ইন্টারভিউয়ের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে একদম টপিক ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে। আর আমরা চেষ্টা করছি তোমাদের ইন্টারভিউ শুরু হওয়ার আগে পর্যন্ত যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে প্রত্যেকটা জায়গা কভার করে দেওয়া। তাই তোমরা প্রত্যেকের সঙ্গে থেকো এবং আগের ভিডিওগুলো দেখে নিও। তাহলে আজকের যে মূলত আলোচনা, চলো সেই আলোচনাতে যাওয়া যাক। আজকের আমাদের আলোচনার পার্ট হলো 5E মডেল। আজকে আমরা দেখব যে 5E মডেল থেকে আমাদের ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বা এই 5E মডেল থেকে কী কী প্রশ্ন হতে পারে। আমরা কম পড়ব, কিন্তু যেটুকু পড়ব একদম নিখুঁতভাবে এবং মূল জিস্ট বিষয়বস্তুটা পড়ব। দেখো, তুমি যখন কোনো একটা জিনিস পড়বে তোমাকে প্রথমে জানতে হবে তার বাস্তবে সেই জিনিসটাকে কোথায় প্রয়োগ করা হয়, তার কাজ কি, সেটা আসলে কি। যেমন এর আগের দিন আমরা পড়েছিলাম হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, ওটা কিন্তু একটা মূল্যায়নের পদ্ধতি ছিল। কিন্তু আজকে যখন 5E মডেল পড়ব তখন দেখতে পাবো যে এটা কিন্তু একটা শিক্ষাদান পদ্ধতি, অর্থাৎ শিক্ষা দান করার ক্ষেত্রে এই পদ্ধতি বা এই মডেলটা কাজে লাগানো হয়। এই জায়গাটা তোমরা একটু মাথায় রাখবে। চলো তাহলে দেখা যাক যে 5E মডেল আসলে কি। না, 5E মডেল হলো একটি গঠনমূলক এবং অনুসন্ধান ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি, যেখানে 5টি পর্যায় বা ধাপের মাধ্যমে এই মডেলটি ব্যবহার করে শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন ধারণা তৈরি করতে, সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করতে, সক্রিয়ভাবে শেখা বিষয়কে বাস্তব জীবনে প্রয়োগ করতে এবং বিজ্ঞানের মতো বিষয়ের কার্যকর পাঠ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে, যার ফলে শিশুর সর্বাঙ্গীন বিকাশের পথকে প্রশস্ত করে। আমরা তাহলে যদি জিজ্ঞেস করে যে বলো তো 5E মডেল কি, তখন আমরা বলবো স্যার 5E মডেল হলো গঠনমূলক এবং অনুসন্ধান ভিত্তিক একটি শিক্ষাদান পদ্ধতি, যেখানে 5টি ধাপের মাধ্যমে এই শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, যার মাধ্যমে শিশুরা পূর্বের জ্ঞানকে কাজে লাগিয়ে তারা নতুন ধারণা তৈরি করে এবং সর্বোপরি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের পথকে প্রশস্ত করে। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, এইটুকু অংশ আমি কিন্তু আমাকে জিজ্ঞেস করলে বলে দেবো, খুব সুন্দরভাবে বলবে। এবারে দেখব যে এই 5E মডেলের যে 5টি যে ধাপ রয়েছে সেই ধাপগুলি কি কি এবং সেই ধাপগুলিতে কি কি বলা হচ্ছে। দেখো, তার আগে এটা আমাদের একটু জানতে হবে যে 5E মডেলটি রোজার বাইবি এবং বায়োলজিক্যাল সায়েন্স কারিকুলাম স্টাডি বা BSCS এর একটি দল 1987 সালে আবিষ্কার করেন। আর এটা যে আবিষ্কার করা হয়েছিল এটা মূলত শিক্ষার্থীদের সক্রিয় ও অনুসন্ধান ভিত্তিক উপায়ে বিজ্ঞানের ধারণাগুলো শিখতে। মনে রাখবে, প্রথম যে 5E মডেলটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু বিজ্ঞানের ধারণাগুলো শিখতে বা বিজ্ঞানকে উৎসাহিত করার জন্য শিক্ষার্থীদের মধ্যে এই মডেল তৈরি করা হয়েছিল। এটা কিন্তু মাথায় রাখবে, এটা জিজ্ঞেস করতে পারে। কত সালে? 1987 সালে। কে তৈরি করেছিলেন? না, রোজার বাইবি এবং বায়োলজিক্যাল সায়েন্স কারিকুলাম স্টাডির একটি দল। ক্লিয়ার? ব্যাস, এবারে দেখব যে 5E মডেলের যে 5টি পর্যায় রয়েছে এই প্রত্যেকটি পর্যায় কি কি এবং এই পর্যায়গুলিতে কি কি হয়ে থাকে, কিভাবে পাঠদানটা করা হয়ে থাকে। দেখো, প্রথমে দেখব যে 5E কেন নামকরণটা করা হয়েছে, কেন 5E নামকরণ করা হলো। তার কারণ এর যে 5টি পর্যায় বা ধাপ রয়েছে প্রত্যেকটি ধাপের যে ইংরেজি নাম, সেই ইংরেজি নামের যে প্রথম অক্ষরটি সেটি ই দিয়ে শুরু হচ্ছে, তাই এর নামকরণ করা হয়েছে 5E মডেল। বোঝা গেছে? এবারে দেখো, এই 5E মডেলের প্রথম যে পর্যায় বা প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে এঙ্গেজ বা জড়িত থাকা। বানানটা একটু ভুল আছে, এখানে একটা জি হবে, তো এটা টাইপ মিস্টেক হয়েছে, তো একটু দেখে নেবে। তো এঙ্গেজ বা জড়িত থাকা এই জিনিসটা কি? যেমন ধরো, তুমি শিশুদেরকে ত্রিভুজ সম্পর্কে একটা ধারণা দেবে, তো প্রথমেই তো তুমি যখন মানে শিক্ষার্থীদেরকে ত্রিভুজ সম্পর্কে ধারণা দিচ্ছ তখন তো তুমি প্রথমেই যে বলবে না যে আজকে তোমাদের ত্রিভুজ পড়াবো বা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। প্রথম তোমাকে ত্রিভুজে ঢোকার জন্য বিভিন্ন রকম গল্প বলতে পারো বা তাদেরকে আকর্ষণ করার জন্য বা তাদেরকে মনোযোগ দেওয়ার জন্য যে যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলো তোমাকে অবলম্বন করতে হবে। তুমি তাদেরকে বিভিন্ন খাবারের নাম জিজ্ঞেস করতে পারো বা ত্রিভুজ আকৃতি বিশিষ্ট যে বাস্তবে যে চিত্রগুলো আমরা দেখতে পাই বা যে জিনিসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে পারবে। তো সেটাকেই বলা হচ্ছে জড়িত থাকা বা এঙ্গেজ, অর্থাৎ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা বা নতুন ধারণার প্রতি আগ্রহ তৈরি করা।
তুমি প্রথমেই যে যদি বলে দাও আমি ত্রিভুজ নিয়ে আলোচনা করব, তাহলে শিক্ষার্থীরা কিন্তু শুনবে না। তাই তোমাকে তার সাথে সাদৃশ্য রেখে কিছু গল্প বলতে হবে, বা তার সাথে সাদৃশ্য রেখে কিছু খাবারের নাম বললে বা কিছু জিনিসপত্রের নাম বললে তখন কিন্তু তাদের মনোযোগটা সেটাতে তৈরি হলো, এবং তারা কিন্তু তোমার যে পাঠদানটা বা তুমি যেটা পড়াচ্ছ সেটা কিন্তু তারা শুনবে, মনোযোগ সহকারে শুনবে। তো এটাই বলা হচ্ছে যে এঙ্গেজ। তাহলে কার্যকলাপ, দেখো কার্যকলাপে বলা হচ্ছে শিক্ষক একটি পরিচিত প্রেক্ষাপটে একটি আকর্ষণীয় ঘটনা বা সমস্যা উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞানকে চ্যালেঞ্জ করে এবং তাদের প্রশ্ন করতে উৎসাহিত করে। উদাহরণ যদি দিই, তাহলে এখানে বলা হচ্ছে যে খেলার মাধ্যমে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে শিক্ষার্থীদের নতুন ধারণা ও সমস্যার সাথে পরিচিত করা। সেটা তোমার বিভিন্নভাবে হতে পারে, তুমি খেলার মাধ্যমেও করতে পারো, তুমি গল্প বলার মাধ্যমেও করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে রেখেছি। এটা গেল প্রথম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে যে ইটি রয়েছে তাকে বলা হচ্ছে যে এক্সপ্লোর বা অন্বেষণ, বা যেটাকে আমরা বলি খোঁজা। অর্থাৎ তুমি যখন ত্রিভুজ সম্পর্কে ধারণা দিচ্ছ, প্রথমে তাদেরকে গল্প বলে উৎসাহিত করলে, এবারে ওই ত্রিভুজ রিলেটেড বিভিন্ন খাবার, যেমন ধরো নিমকি, পরোটা, সিঙ্গারা, এই ধরনের যে খাবারগুলো তাদেরকে বললে, এবং বললে যে বলতো যে নিমকির আকৃতিটা কেমন, তুমি যে সিঙ্গারাটা খেয়েছিলে সেটা দেখতে কেমন ছিল, তারা বলবে ত্রিকোণাকার। আচ্ছা, এই ত্রিকোণাকার আর কি কি খাবার খেয়েছো, তারা তখন খুঁজবে, নিজের ব্রেন থেকে খুঁজে বা ভেবে তোমাকে বলবে যে স্যার এই জিনিস রয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে অন্বেষণ বা এক্সপ্লোর, অর্থাৎ খোঁজা। সেটাই দেখো বলা হচ্ছে যে উদ্দেশ্য, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে কলমে অভিজ্ঞতা দেওয়া এবং বিষয়বস্তু নিয়ে সরাসরি অনুসন্ধান করার সুযোগ তৈরি করে দেওয়া। অর্থাৎ ওই যে তুমি অনুসন্ধান করার সুযোগ তৈরি করে দিলে, বলো তো আর কি কি এই ত্রিকোণাকার জিনিস তোমরা দেখেছো, বুঝে গেছে? তো কার্যকলাপটা দেখো, উদাহরণগুলো দিলেই তোমরা খুব সহজে ব্যাপারগুলো বুঝে যাবে। দেখো কার্যকলাপের ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষার্থীরা মানে কি দলবদ্ধভাবে কাজ করে, পর্যবেক্ষণ করে, প্রশ্ন জিজ্ঞাসা করে, পরীক্ষা নিরীক্ষা করে এবং তথ্য সংগ্রহ করে। তো এটা হচ্ছে কার্যকলাপ। আর উদাহরণটা তুমি বিভিন্নভাবে দিতে পারো, যেমন একটি বিজ্ঞান পরীক্ষা করা। দেখো, যেহেতু আমরা জানি যে সায়েন্স বা বিজ্ঞান হচ্ছে একটা অনুসন্ধানের জায়গা, তাই তো খোঁজার একটা জায়গা, কারণ আমাদের চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই বিজ্ঞানের উৎপত্তি হয়েছে, তোমরা সেটা জানো। আর যেহেতু এই 5E মডেলটি যখন তৈরি করা হয়েছিল 1987 সালে, তখনও কিন্তু এই বিজ্ঞানের চিন্তা শক্তিতে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এই 5E মডেলটি তৈরি করা হয়েছিল। তাই এখানে আমি এই বিজ্ঞান পরীক্ষা করার কথাটা উল্লেখ করেছি। তো এটা নানা রকমভাবে হতে পারে, বিজ্ঞান পরীক্ষা করা, প্রজেক্ট তৈরি করা, বা একটি সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা। বোঝা গেছে? এবারে যাব এক্সপ্লেন। দেখো, প্রত্যেকটা স্টেপ পরপর আমাদের মনে রাখতে হবে। প্রথমে আমরা এঙ্গেজ পড়লাম, তারপরে দেখো আমরা এখানে পড়লাম কি এক্সপ্লোর, তারপরে দেখছি এক্সপ্লেন, তারপরে কি আছে, এই যে স্টেপগুলো, পরপর ধাপগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা ধাপ পর পর দেখো একটা নির্দিষ্ট স্টেপ ওয়াইজ চলছে। তো দেখো, এরপরে দেখবো এক্সপ্লেন বা ব্যাখ্যা করা। অর্থাৎ তুমি যখন এই ত্রিভুজ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিলে, তো এই ত্রিভুজ রিলেটেড বিভিন্ন জিনিসপত্রের কথা বললে, এবং এই ত্রিভুজটা বাস্তব জীবনে কোথায় প্রয়োগ করা হয়, এর গুরুত্ব কতখানি, এই রিলেটেড কিছু ব্যাখ্যা দিলে, তাই তো এই রিলেটেড কিছু ব্যাখ্যা দিলে। বা তুমি বললে যে আচ্ছা বলো তো, এই যে এখানেতে এরকম আমরা তিনটে দাঁড়িয়ে দিলাম, তাহলে কি এটা ত্রিভুজ তৈরি হলো? তারা এই যে ব্যাখ্যাটা, অর্থাৎ বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা, সেটা শিক্ষার্থীরা যা অন্বেষণ করেছে, অর্থাৎ আগে যেটা খুঁজলো, সেই অন্বেষণ করেছে যেটা, সেটা শ্রেণীবদ্ধ করা, ধারণাগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করা, এবং শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করা। অর্থাৎ ত্রিভুজ কেন, এটাকে আমি ত্রিভুজ বলতে পারছি না, এর সপক্ষে কারণ কি, এর ব্যাখ্যাটা কি, সেটাই বলছে এক্সপ্লেন। বোঝা গেছে? কার্যকলাপ, শিক্ষার্থীদের অনুসন্ধানের ফলগুলি নিয়ে আলোচনা করতে সাহায্য করেন, নতুন ধারণাগুলির সংজ্ঞা দেন এবং তাদের প্রশ্নগুলির উত্তর দেন। অর্থাৎ এখানেতে যদি আমি বলি যে এটা তো ত্রিভুজ হলো না, এবার কেন হলো না, তার কারণ হচ্ছে এটা সীমাবদ্ধ সামতলিক চিত্র নয়, তাই আমি এটাকে ত্রিভুজ বলতে পারছি না। এই সম্পর্কে শিক্ষক কী করবে, শিক্ষার্থীদের যুক্তি দেবে, বোঝাবে, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। উদাহরণ, শিক্ষার্থীরা তাদের আবিষ্কারগুলো শ্রেণীকক্ষে উপস্থাপন করতে বলা এবং শিক্ষকের সহায়তায় নতুন শব্দ বা ধারণাগুলিকে শেখা। যদি কোনো ভুল ত্রুটি থাকে, তারা যে বিষয়গুলো বলছে সেগুলো যদি তাদের মানে ভুল ত্রুটি কিছু হয় বা অন্য দিকে চলে যায়, সেগুলো সঠিক পথ অবলম্বন করে তার উত্তরটা কী হতে পারে, সেগুলো শিক্ষক কী করবে, সেগুলো সাহায্য করবে, বা নতুন নতুন শব্দ বা ধারণাগুলি তাদের মধ্যে শেখাবে।
এরপরে আসছে দেখো এলাবোরেট, অর্থাৎ আমরা যখন দেখলাম যে এই জায়গাটা ভালো করে দেখো, এখানে এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করা, এটা তো ব্যাখ্যা হলো, কিন্তু এলাবোরেট বলতে কি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা, অর্থাৎ যেটুকু ব্যাখ্যা হয়েছে তার থেকে আরও ডেপথে ঢুকে বা গভীরে ঢুকে তাদের চিন্তা শক্তিকে উন্নীত করে ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। যেমন ধরো ত্রিভুজের ধারণা দিলে, এখন এটা একটা ত্রিভুজ হলো, এবার ত্রিভুজের বিভিন্ন যে ধাপগুলো রয়েছে মানে বিভিন্ন ভাগগুলো, যেমন বাহু ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ, তুমি সেক্ষেত্রে মানে ছোটো ছেলেদের যেহেতু পড়াচ্ছ ক্লাস 4-এর, সেক্ষেত্রে বাহু ভেদে ত্রিভুজ, অর্থাৎ তুমি বলতে পারো যে দেখো তো এখানে এই যে দুটো বাহু, এই দুটো বাহু সমান হলো আর একটা দেখো অসমান হয়ে গেল, তখন এটাকে আমরা বলি কি যে সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান। আবার ধরো তিনটে বাহু সমান হয়ে গেল, তখন আমরা তাকে বলি সমবাহু ত্রিভুজ। এভাবে বিভিন্ন রকমভাবে তোমরা ওই বিষয়ের গভীরে ঢুকে বিশ্লেষণ করা বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের নতুন জ্ঞান প্রয়োগ করার বা এবং আগের জ্ঞানকে আরও গভীর করার এই পদ্ধতির মাধ্যমে সুযোগ তৈরি করে দেয়। এবং কার্যকলাপ যদি দেখো, দেখতে পাবে শিক্ষার্থীরা নতুন ধারণা ব্যবহার করে নতুন পরিস্থিতিতে সমস্যার সমাধান করে, ধারণাগুলিকে বিস্তৃত করে এবং তাদের জ্ঞানকে অন্যান্য প্রসঙ্গে প্রয়োগ করে। উদাহরণস্বরূপ নতুন শেখা ধারণা ব্যবহার করে একটি ভিন্ন সমস্যার সমাধান করা, নতুন কেস স্টাডি বিশ্লেষণ করা বা একটি বাস্তব জীবনের সমস্যার সমাধান করা। অর্থাৎ তুমি ধরো এমনটাও হতে পারে যে দেখা গেল যে এরকম তুমি একটা ত্রিভুজ অঙ্কন করলে, এবার তুমি বললে আচ্ছা তোমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজে দেখতে পাচ্ছি যে আমরা তিনটে বাহুই সমান, তাহলে এখন আমি যদি এখানে দুটো বাহু সমান করে দিই তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? তখন বলবে যে এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা কিন্তু অসমান। এই যে ডিটেলসে ব্যাখ্যা সেটাকেই আমাদের বলা হচ্ছে এলাবোরেট, অর্থাৎ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা। বোঝা গেছে? আর সর্বশেষ দেখো এতগুলি স্টেপ হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে মূল্যায়ন, অর্থাৎ যতটুকু আমি শেখালাম বা যে জিনিসটা নিয়ে পাঠদান করলাম, যে টপিকটা যে বিষয়টা নিয়ে আমি তাদেরকে শেখাচ্ছি, তো সেই চ্যাপ্টারটার থেকে তারা কতটুকু জ্ঞান অর্জন করতে পারলো, তারা কতটুকু বুঝতে পারলো, তার জন্য আমাদের সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা এবং কতটুকু শিখেছে তা যাচাই করা। সেটা তোমরা বিভিন্নভাবে করতে পারো, যেমন শিক্ষার্থীদের কুইজের মাধ্যমে করতে পারো, পরীক্ষা একটা ছোট দেখে তুমি পরীক্ষা নিতে পারো, বা তাদেরকে প্রশ্নকরণ বা যেটাকে আমরা মৌখিক পরীক্ষা বলি তার মাধ্যমে করতে পারো, সেটাই কার্যকলাপে বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন রকমভাবে তুমি মূল্যায়নটা করতে পারবে, যেমন পরীক্ষার মাধ্যমে করতে পারবে, প্রজেক্টের মাধ্যমে করতে পারবে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে করতে পারবে, মৌখিক প্রশ্নের মাধ্যমে করতে পারবে, সেটাই বলা হচ্ছে। অর্থাৎ কতটুকু শিখলো সেটা জানার জন্য যে বিভিন্ন পদ্ধতিগুলি রয়েছে সেগুলো তোমাকে অবলম্বন করার কথা এখানে বলা হচ্ছে। উদাহরণ, একটি কুইজ নেওয়া যেতে পারে, প্রেজেন্টেশন তৈরি করতে বলা, বা সমস্যা সমাধানের করার জন্য তাদের দক্ষতা পর্যবেক্ষণ করা। অর্থাৎ যা কিছু শিখলো সেটা আমরা মূল্যায়ন করব, সেটা তোমরা তোমাদের মতো করে করতে পারো, বিভিন্ন পদ্ধতি রয়েছে মূল্যায়নে, সেটা তোমরা তোমাদের মতো করে করতে পারো। তবেই তোমরা জানবো না যে তারা এই বিষয়টা আদৌ শিখলো কি না। যদি না শিখে থাকে বা কোথাও যদি অসুবিধা হয়, তাহলে পরে আমরা কি করব, সেই জিনিসটা নিয়ে তাদের জন্য আলাদা করে আবার যে জায়গাটা অসুবিধা হচ্ছে সেই জায়গাটা নিয়ে আমরা অন্য ক্লাসে আলোচনা করব বা সেই জায়গাটা তাদেরকে বুঝিয়ে বলবো। এটাই হচ্ছে আমার মূল্যায়ন। এবারে দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাদের জানতে হবে। প্রথম যেটা আগেই বলে দিলাম যে 5B মডেলটা রোজার বাইবি এবং বায়োলজিক্যাল সায়েন্স কারিকুলাম স্টাডি বা BSCS দ্বারা 1987 সালে আবিষ্কার করা হয়েছিল, এবং এটি মূলত আবিষ্কার করা হয়েছিল বিজ্ঞানের উৎসাহ প্রদান করার জন্য। শিক্ষার্থীরা যারা বিজ্ঞান মনস্ক হয় তার জন্য কিন্তু এই 5B মডেলটি আবিষ্কার করা হয়েছিল। আর সর্বশেষ দেখো এই পয়েন্টটি দেখতে হবে যে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2022 সালে আইকন মডেল বা 5B মডেলের ব্যবহারের কথা উল্লেখ করেছে। এই যে নোটিফিকেশনটা দেখো, একটু জুম করে তোমাদেরকে দেখায়, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2022 সালে, দেখো 2022 সালের নোটিশ। তো এটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। এখানে দেখো এই 5B মডেলের কথা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে, এই যে 5B মডেলের কথা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এটাই হচ্ছে মূলত আজকের আলোচনা। 5B মডেল থেকে যা যা প্রশ্ন হতে পারে বা 5B মডেলটা আসলে কি, তার প্রত্যেকটা স্টেপ, তার প্রত্যেকটা ধাপ সম্পর্কে আলোচনা করে দিলাম। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমাদের বন্ধু বান্ধবীরা যারা আগামী দিনে প্রাইমারি ইন্টারভিউ বা SLST ইন্টারভিউ দেবে, যেখানে এই ধরনের তথ্যগুলো কাজে লাগবে, বা টেট পরীক্ষা যারা দেবে তাদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে। তো সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।